যাত্রায় প্রস্তুত সড়ক রেল নৌপথ। চট্টগ্রাম থেকে ছাড়বে 16টি আন্তনগর ট্রেন। চাপ সামলাতে যোগ হবে অতিরিক্ত বগি। চাঁদপুর লঞ্চ টার্মিনালে পন্টুন স্থাপনের উদ্যোগ। ঈদ সামনে রেখে নতুন নোটের দাম বাড়িয়েছে অসাধু চক্র। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তকে পুঁজি করে বেড়েছে দৌরাত্ম্য। খোলা বাজারে টাকা বিক্রি অবৈধ বলছেন বিশ্লেষক। প্রধান উপদেষ্টার ইমেজ কাজে লাগিয়ে কূটনৈতিক তৎপরতার তাগিদ রাজনীতিকদের। ইসরায়েলি হামলা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে এক হওয়ার আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে প্রতিদিন 16টি আন্তনগর ট্রেন চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাবে। সেই সঙ্গে চট্টগ্রাম চাঁদপুর রুটে চলবে এক জোড়া বিশেষ ট্রেন। তবে বাস কাউন্টারগুলোতে যাত্রীর চাপ কিংবা অগ্রিম টিকিট কাটার ভিড় একেবারে নেই বললেই চলে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। তুলনামূলক সাশ্রয়ী, নিরাপদ ও ভ্রমণ আরামদায়ক হওয়ায় ট্রেনে যাত্রীর চাপ থাকে বেশি। ঈদের সময় সে চাপ বেড়ে যায় কয়েক গুণ। ঈদ উল ফিতরকে সামনে রেখে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে রেলওয়ে। কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালানোর পাশাপাশি দূরপাল্লার নিয়মিত ট্রেনগুলোতে যুক্ত করা হবে অতিরিক্ত বগি। লক্কর জক্কর পুরনো বগি মেরামত করে চলাচল উপযোগী করা হচ্ছে। 16টি আন্তনগর ট্রেন চট্টগ্রাম থেকে প্রতিদিন বিভিন্ন রুটে ছেড়ে যাবে। পাশাপাশি চাঁদপুর রুটে চলবে একজোড়া বিশেষ ট্রেন। এসব ট্রেনে 13,000 যাত্রী প্রতিদিন যাতায়াত করতে পারবে। সেই সঙ্গে ট্রেনে আসনের অতিরিক্ত 25% স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে স্টেশন থেকে পাওয়া যাবে। ট্রেনগুলো স্বাভাবিকভাবে চলমান থাকবে এবং আমাদের ল অ্যান্ড এনফোর্সমেন্ট যে অথরিটি আছে তারা যাত্রীদের নিরাপত্তার জন্য যথাযথভাবে সচেষ্ট থাকবে, যাতে ঈদ যাত্রায় কোনো বিঘ্নতা তৈরি না হয়। অতিরিক্ত বগি সহ টোটাল 90টা কোচ আউটরান দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। সেই অনুযায়ী আমাদের কার্যক্রম চলমান আছে। ইতিমধ্যে প্রায় 60% বগির কোচের কাজ সম্পন্ন হয়েছে। বাকি কোচগুলোর কাজও প্রায় শেষের দিকে। এদিকে বিপরীত চিত্র বাস কাউন্টারগুলোতে। যাত্রীদের অগ্রিম টিকিট নেওয়ার চাপ একেবারে নেই বললেই চলে। কাউন্টারগুলো একেবারে ফাঁকা। তবে আরো কয়েকদিন পর থেকে রোজার শেষ দিকে বাস কাউন্টারগুলোতে ভিড় বাড়তে পারে বলে জানান বিভিন্ন বাস কাউন্টারের কর্মকর্তারা। শিডিউল অনুযায়ী গাড়ি আছে, শিডিউলের বাইরে কোনো গাড়ি নাই। আর যাত্রীর চাপও ওরকম এত বেশি নাই। গত রমজানে মোটামুটি চাপ ছিল, অগ্রিম টিকিটের জন্য যাত্রীরা আসতো, অগ্রিম টিকিট কাটতো। এই রমজানে তাও দেখতেছি না। 25 তারিখ থেকে ওই যে চাপটা আমাদের ওই যে ভিড়টা বেশি থাকবে, সেই হিসেবে আমাদের প্রস্তুতি পরিপূর্ণ। ঈদে অন্যান্য বারের মতো এবারও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন করতে 8 থেকে 10 লাখ মানুষ চট্টগ্রাম ছাড়বে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদে ঘরমুখী যাত্রীদের বরণ করতে প্রস্তুত হচ্ছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল। নিরাপদ এবং ভাড়া কম হওয়ায় নৌপথে যাতায়াত করেন অনেকেই। তাই রাজধানীর সদরঘাট হয়ে নারীর টানে বাড়ি ফেরেন যাত্রীরা। এদিকে বাড়তি চাপ নিয়ে নিরাপদে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে সতর্ক রয়েছেন লঞ্চ চালকরা। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। নৌপথে যাত্রী পরিবহনে দেশের ব্যস্ত বন্দরগুলোর অন্যতম চাঁদপুর। রাজধানী ঢাকার সঙ্গে সহজ ও নিরাপদ যোগাযোগের অসংখ্য যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। আর আরামদায়ক এবং ভাড়া কম হয় এখনও জনপ্রিয়তায় রয়েছে নৌপথ। ঈদ উৎসব এলে সেই ব্যস্ততা বাড়ে কয়েক গুণ। এতে বাড়তি যাত্রীর চাপ নিয়ে সতর্ক থাকতে হয় লঞ্চ চালকদের। দেখি যে না, অবস্থা খুবই খারাপ, তাহলে আমরা একটা কিনারে নিয়ে রাখবো, আমাদের সেভে রাখবো যাতে যাত্রী ক্ষতি না হয়। জীবন রক্ষাকারী সরঞ্জাম, লাইফ বয় আর লাইফ জ্যাকেট, অগ্নি নির্বাপক সরঞ্জাম, এগুলো সবই আছে। টার্মিনালে অনেক সময় হাঁটাহাঁটি করতে হয়, কোনো জায়গায় বসার জায়গা নাই। এই জায়গায় তো বসার কোনো সিট নাই, আর যারা আসে সবাই দাঁড়িয়ে থাকে লঞ্চের জন্য। ঈদে বাড়তি যাত্রীর চাপ মাথায় রেখে আরও 3টি গ্যাংওয়ে ও পর্যাপ্ত পন্টুন স্থাপনের উদ্যোগ নিয়েছে BIWTA। 4টা গ্যাংওয়ে হবে, এবার 5টা গ্যাংওয়ে হবে। আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি এবং দুটো তো একদমই প্রশস্ত এবং নতুন করে স্থাপন করা হয়েছে। চাঁদপুর ঢাকা, চাঁদপুর নারায়ণগঞ্জ নৌপথে ছোট বড় 40টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। টাকা বেচা কেনার বৈধতাই যেখানে নেই, সেখানে আবার ঈদ সামনে রেখে নতুন নোটের দাম বাড়িয়ে দিয়েছে অসাধু চক্র। তাদের এই দাম বৃদ্ধিকে উস্কে দিয়েছে ঈদে বাংলাদেশ ব্যাংকের নতুন নোট না ছাড়ার সিদ্ধান্ত। টাকার হাটে বেড়েছে মৌসুমি বিক্রেতাদের দৌরাত্ম্য। বান্ডেল প্রতি খরচ পড়ছে 400 থেকে 500 টাকা। এই চক্রকে থামাতে প্রশাসনকে উদ্যোগী হওয়ার তাগিদ বাংলাদেশ ব্যাংকের। সাইফুল ইসলামের রিপোর্ট।
একটু কথা বলবো আপনার সাথে, শোনেন না ভাই। মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের নিচেই 10 টাকার একটি বান্ডেল বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকায়। বাড়তি দাম হাঁকানোর বিষয়ে জানতে চাইলে ক্যামেরার উপস্থিতি টের পেয়ে অনেকে সটকে পড়েন। চলতি বছরের জন্য নতুন নোট না ছাড়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। খোলা বাজারে যা পাওয়া যাচ্ছে তা মূলত 2 বছর আগের নোট। গুলিস্তান ও মতিঝিলের বিক্রেতারা 5 টাকার বান্ডেল 150 টাকার বেশি ও 10 টাকায় বেশি নিচ্ছেন 400 থেকে 500 টাকা। বছরের ব্যবধানে দ্বিগুণ দাম নিচ্ছেন 150 টাকার বান্ডিলেও। এবার কোনো টাকা ছাপানো হয় না, যার জন্য এখানে আসলাম যদি পাই। আগের বছরে কিনা স্টক করে রাখছিল এগুলা, অথচ বাংলাদেশ ব্যাংকের সামনেই টাকা পাওয়া যাচ্ছে নতুন টাকা। নতুন নোটের নিয়মিত বিক্রেতাদের দাবি, মৌসুমী ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয়ায় তারা বাধ্য হচ্ছেন বেশি দামে বিক্রি করতে। ব্যবসায়ীদের কাছে ছিল এগো কাছ থেকে আমরা ব্যাংক থেকে দিছে, এগুলো আগেরগুলো দিচ্ছে, নতুনগুলো দেয়নি। খোলা বাজারে এভাবে টাকা বিক্রি করা বৈধ নয় বলে জানাচ্ছেন আর্থিক খাত। নোট হতে পারে বা নতুন নোট হতে পারে, 10 টাকার মধ্যে তো কোনো তখন নতুন নোট হলেও এটার ভ্যালু 10 টাকা, পুরাতন হলেও এটার ভ্যালু 10 টাকা। এখন নতুন নোটটা কেনার জন্য যদি আপনি পুরাতন 12 টাকা দিয়ে নতুন 10 টাকার নোটটা কিনতে হয়, এটা তো অবৈধ। এসব অনিয়ম ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের কোনো ভূমিকা নেই উল্লেখ করে সহকারী মুখপাত্র জানান, ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। সরকারি নির্দেশনার কারণে বল থেকে নতুন টাকা ছাড়া বন্ধ আছে এবং সত্যিকার অর্থে বন্ধ আছে। বাজারে হয়তো যেগুলো আপনারা দেখছেন সেগুলো হচ্ছে আগে বিভিন্ন সময়ে বিভিন্ন জন যখন নিয়েছে সেগুলোই তারা বিক্রি করছে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে এইগুলো আর কন্ট্রোল করা এখানে সম্ভব না, এখানে পুলিশের আসলে যথেষ্ট সহায়তা দরকার। আগের দেয়া ঘোষণা অনুযায়ী 19 মার্চ থেকে নতুন নোট ছাড়ার কথা জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। একের পর এক ঢেউ ডিঙিয়ে ছোটাছুটি, সৈকতে আনন্দে আত্মহারা কচ্ছপের ছানা। কক্সবাজারে কচ্ছপ ছানাদের সমুদ্র যাত্রা নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষাংশে। বিশ্ব মানবতা এবং আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পবিত্র রমজান মাসেও গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রতিদিনই ঝরছে নারী, শিশুসহ বহু নিরীহ মানুষের প্রাণ। এ হত্যাযজ্ঞের প্রতিবাদে মুসলিম বিশ্বের মতো ক্ষোভে ফুঁসছে বাংলাদেশও। আন্তর্জাতিক সম্প্রদায়কে এক হয়ে ফিলিস্তিনে বর্বরতা বন্ধে উদ্যোগ নেয়ার আহ্বান রাজনৈতিক দলগুলোর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈশ্বিক ইমেজকে কাজে লাগিয়ে কূটনৈতিক তৎপরতা চালাতে সরকারের প্রতি আহ্বান তাদের। বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। ফিলিস্তিনিদের এমন সংকটে চুপ থাকতে পারেনি বাংলাদেশের মানুষও। দফায় দফায় বিক্ষোভে মাঠে নেমেছে এদেশের মানবিক জনতা। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে দেশের প্রায় সব রাজনৈতিক দল। প্রতিবাদ কর্মসূচি পালন করেছে অনেকে। ফিলিস্তিনের নিরপরাধ মানুষের পাশে দাঁড়াতে এবং ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা। অনেক দেশ মুসলিম কান্ট্রি, কিন্তু তারা একসাথে মিলে একটা বৈঠক করেও তারা কিন্তু আমেরিকার প্রেসিডেন্টকে বলতে পারতো, জাতিসংঘকে বলতে পারতো, ইসরায়েলকে তারা কিছু বলতে পারতো। ইসরায়েলি দখলদাররা সীমা লঙ্ঘন করেছে, চুক্তি উপেক্ষা করে তারা মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে। আবার এটাকে আমরা নিন্দা, প্রতিবাদ, পাশাপাশি এটা বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে আমরা আহ্বান জানাই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কাজে লাগিয়ে ফিলিস্তিন ইস্যুতে কূটনৈতিক তৎপরতা চালাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের। তিনি বৈশ্বিকভাবে খুবই গ্রহণযোগ্য একজন মানুষ, কারণ তার একটি যে কোনো স্টেপ, তার যে কোনো পদক্ষেপই ফিলিস্তিনের মানুষের জন্য উপকার হবে, এটি আমরা আশা করি। ডক্টর ইউনূসের একটা বৈশ্বিক গ্রহণযোগ্যতা আছে, তার বৈশ্বিক যোগাযোগ খুব ভালো। তো আমরা প্রত্যাশা করব তিনি তার বৈশ্বিক যোগাযোগ এবং গ্রহণযোগ্যতার কাজে লাগিয়ে ফিলিস্তিনিদের পক্ষে একটা শক্ত জনমত তিনি গড়ে তুলুন। সরকারের পক্ষ থেকে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ইতোমধ্যে আনুষ্ঠানিক নিন্দা জানিয়ে বিবৃতি দেয়া হয়েছে। প্রতিবাদ জানিয়েছে দেশের আলেম ওলামাদের বিভিন্ন সংগঠনও। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণহত্যার অভিযোগে বিচার চলাকালেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ দাবি আদায়ে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে দলটির নেতারা বলছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করা হবে।
এছাড়া দলটিকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই বলে প্রধান উপদেষ্টার মন্তব্যের নিন্দা জানিয়েছেন তারা। আওয়ামী লীগকে পুনর্বাসনে চাপ দেওয়া হচ্ছে এমন অভিযোগ করে ফেসবুকে বিস্ফোরক স্ট্যাটাস দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এর জেরে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয় তুমুল আলোচনা। এমন পটভূমিতে শুক্রবার রাত 8টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে আসেন এনসিপির শীর্ষ নেতারা। হাসনাত আব্দুল্লাহ বলেন, বাইরের কোনো হস্তক্ষেপ নয়, রাজনৈতিক সিদ্ধান্ত হতে হবে রাজনৈতিক মহল থেকেই। জুলাই গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ প্রসঙ্গে আলোচনার প্রশ্নই নেই। আমাদের সাথে যে আলোচনাটি হয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক, আমরা মনে করছি সেটি রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করা। আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে, তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হইতে পারে। এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারবে না। রাজনৈতিকভাবে নির্যাতিত যেই ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো হয়েছে, আমরা তাদের কাছে কমিটেড। কোনো এজেন্সি, কোনো বিদেশি কোনো কর্তৃপক্ষ, কারো কাছে আমরা কমিটেড না। আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা নেই সরকারের। প্রধান উপদেষ্টার এই মন্তব্যের নিন্দা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, বিচার চলাকালেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। এনসিপি জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত অপরাপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের নিশ্চয়তা চায়। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার চলাকালীন আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের সকল সহযোগী ব্যক্তি ও সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে অব্যাহত থাকবে বিক্ষোভ কর্মসূচি। বাংলাদেশে যাতে কোনো ফ্যাসিবাদী শক্তি কোনোভাবে আর পুনর্বাসিত হতে না পারে, সেজন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমস্ত নেতৃবৃন্দ, সমস্ত শুভাকাঙ্ক্ষী এবং সমর্থকবৃন্দ, আমরা রাজপথে হাজির থাকতে প্রস্তুত আছি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্র ও রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ পায় এমন কোনো পদক্ষেপ না নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলে অনলাইনে যুক্ত হয়ে কথা বলেন তিনি। তারেক রহমান আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা হচ্ছে। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র উত্তরণের পথ সুগম করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। নির্বাচন সংস্কার নিয়ে কথার লড়াই, ফ্যাসিবাদ উত্থানের শঙ্কা, সব মিলিয়ে নতুন সমীকরণ, সংকটের ইঙ্গিত। রাজনৈতিক দলগুলোর যুক্তিতর্কে গরম রাজনীতির মাঠ। শুক্রবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচারের দোসররা রাষ্ট্র ও রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ পায় এমন কোনো পদক্ষেপ না নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার অর্থ সারা দেশে ঘাপটি মেরে থাকা পলাতক স্বৈরাচারের দোসরদেরকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেওয়া। রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে, এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। নিজেদের অজান্তেই ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্যের মধ্যে সংশয় সন্দেহের জন্ম দেওয়া হয়েছে বা হচ্ছে। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, দেশের চলমান সংকট নিরসনে একমাত্র পথ নির্বাচন। শুধুমাত্র অনেক ধারণা থেকে, বিভিন্ন রকম ইউটোপিয়ান চিন্তা থেকে চিন্তা ভাবনা করলেই সমস্যার সমাধান করা যাবে না, অথবা আবেগের মধ্য দিয়েও সমস্যার সমাধান করা যাবে না। অত্যন্ত সচেতনতার সঙ্গে, সতর্কতার সঙ্গে আপনাদের ভূমিকা পালন করবেন। এখন যে সমস্যা, সেই সংকট, যে চ্যালেঞ্জ, এগুলোকে মোকাবেলা করার জন্য অত্যন্ত দ্রুত নির্বাচন অনুষ্ঠান করা দরকার।
এদিকে রাজধানীর উত্তরখানে গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, গণহত্যার বিচারের পরে জনগণ আওয়ামী লীগকে ক্ষমা করলে তাদের রাজনীতিতে ফেরা নিয়ে বিএনপির আপত্তি নেই। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এইরকম লোক যদি নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? নির্বাচন পরবর্তী নির্বাচিত সরকারই দীর্ঘমেয়াদী সংস্কার করবে বলেও জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের সংলাপ চলছে। সকাল 9:30টায় খেলাফত মজলিসের প্রতিনিধিদের সঙ্গে শুরু হয়েছে সংলাপ। সংসদ ভবনের এলডি হলে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগে সকাল 9:30টায় জাতীয় ঐকমত্য কমিশনের যে সংলাপ আজকে শুরু হয়েছে। আজকে দ্বিতীয় দিনের মতো চলছে। বৃহস্পতিবার এলডিপির সঙ্গে সংলাপের মধ্য দিয়ে এই ঐকমত্য কমিশনের সংলাপ শুরু হয়েছে। কিছুক্ষণ আগে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসেছেন, যেখানে সভাপতিত্ব করছেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, যিনি আসলে এই ঐকমত্য কমিশনের সহসভাপতি। এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন সংস্কার কমিশনের, পুলিশ সংস্কার কমিশনের সরফরাজ চৌধুরী, এর বাইরেও বদিউল আলম মজুমদার রয়েছেন, ডক্টর ইফতেখারুজ্জামান রয়েছেন, দুদক সংস্কার কমিশনের মোট 7 জন কিন্তু তারা রয়েছেন। এর আগে সূচনা বক্তব্য রেখেছেন অধ্যাপক আলী রিয়াজ এবং আহমদ আব্দুল কাদের, কথা বলেছেন। তারা আশা প্রকাশ করছেন এই সংলাপের মধ্য দিয়ে আসলে যেসব বিষয়ে দ্বিমত রয়েছে সেসব জায়গায় আসলে একটি ঐকমত্যের জায়গায় এসে যে রাষ্ট্রীয় সংস্কারের যে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার, সেটি আসলে সফল হবে। আমরা জানি যে যেই 11টি সংস্কার কমিশন সরকার গঠন করেছে, তার মধ্যে 6টি সংস্কার কমিশন পুরোপুরি যে প্রস্তাবনা সেটি জমা দিয়েছে। সেই 6 সংস্কার কমিশনের প্রস্তাবনার উপরেই কিন্তু আসলে এই যে সংলাপ সেটি শুরু হয়েছে। লিখিত প্রস্তাবনা অনেক রাজনৈতিক দল জমা দিয়েছে, অনেকে আসলে আরেকটু সময় নিয়েছে, আগামীতে দিবে। এর মধ্যে আসলে এই সংস্কার কমিশনগুলো এবং ঐকমত্য কমিশন যেটি গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই কমিশন কিন্তু আসলে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যারা আসলে মতামত দিয়েছেন সংস্কার কার্যক্রমে তাদের সঙ্গে আসলে বসবেন। অধ্যাপক আলী রিয়াজ যেটি আসলে বলছেন যে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে তারা যে সাড়া পাচ্ছে সেটি আসলে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলছেন যে কিছু জায়গায় যেরকম সংবিধান সংস্কার নিয়ে, কিছু জায়গায় নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে কিছু জায়গায় দ্বিমত রয়েছে রাজনৈতিক দলগুলোর। তিনি বলছেন যে রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে আসলে সেই জায়গাগুলো ঐক্যমতে পৌঁছাতে পারলেই আসলে এই সংলাপগুলো আসলে সফল হবে। তারা আশা প্রকাশ করছেন খুব দ্রুত সময়ের মধ্যে আসলে এই সংলাপ যেই ধারাবাহিকতা রয়েছে সেটি আসলে শেষ করবেন। আজকে আরেকটি রাজনৈতিক দল লেবার পার্টির সঙ্গে 11:30 নাগাদ ঐকমত্য কমিশনের সংলাপ হওয়ার কথা রয়েছে এবং এটি ঈদের আগে আরও কয়েকটি রাজনৈতিক দল, ঈদের পরবর্তী সময় বাকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসলে এই সংলাপ কার্যক্রম এটি অব্যাহত রাখবে। এটি কিন্তু আসলে অধ্যাপক আলী রিয়াজ কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন। মেঘনা নদীতে অবাধে চলছে জাটকা নিধন। মার্চ এপ্রিল 2 মাস মাছ ধরা নিষিদ্ধ থাকলেও মানছেন না জেলেরা। সরকারি সহায়তার চাল না পেয়ে পেটের দায়ে বাধ্য হয়েই নদীতে নামার দাবি তাদের। মাজহারুল আনোয়ার টিপু রিপোর্ট। লক্ষ্মীপুরের রামগতির চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের 60 নল পর্যন্ত 100 কিলোমিটার এলাকা জুড়ে মেঘনা নদীতে চলছে ঝাটকা ও মাইলি সহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা। তবে তা মানছেন না অনেক জেলে। সেই সঙ্গে বিভিন্ন স্থানে হাট বসিয়ে প্রকাশ্যে চলছে মাছ বেচাকেনা। জেলেদের দাবি সরকারি সহায়তার চাল পাননি তারা, পেটের দায়ে অনেকটা বাধ্য হয়ে মাছ ধরছেন তারা। এছাড়া বিজিএফ কার্ড বিতরণ নিয়েও নানা অভিযোগ রয়েছে জেলেদের। ওজন মানলে কি আমাকে ফ্যাট চলবো? আমাকে ফ্যাট চালাইতে হলে আমরা জাল বাইতে হইব। আমার কোনো চাল টাল কিছু দেয় না, মানে আমরা এই ফ্যাটের দায় কি এরকম বাধ্য হন জায়গা নদীতে যাইতাম। আমরা লেনদেন আছি না, কিস্তি আছি না, এই হিসাবে আমরা নদীর দাম চুরি করে ইলিশ মাছ ধরতে হয়। যারা জাল না পায় এরা ঠিকই চাল পায়, নিষেধাজ্ঞা সফল করতে প্রয়োজনে অভিযান জোরদারের কথা জানান স্থানীয় মৎস্য কর্মকর্তা। আইনের মানে যদি কেউ অসাধুভাবে মাছ ধরে থাকে তা আমরা এটা তার জন্য আমরা আরও কঠোর হব এবং এই ক্ষেত্রে আমরা দরকার হলে জেলা টাস্কফোর্স কমিটির সভা সিদ্ধান্ত মোতাবেক আমরা আরও কঠিন ব্যবস্থা নিব। কোনো ক্রমে এটা করার সুযোগ থাকবে না। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে জেলায় 45,771 জন জেলে রয়েছেন। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। এবার জানাবো কচ্ছপ ছানাদের খবর। কক্সবাজার উপকূলে একের পর এক মা কচ্ছপ মারা যাওয়ার পরও চলতি মৌসুমে সংগ্রহ করা হয়েছে 25,000-এর বেশি সামুদ্রিক কচ্ছপের ডিম।
বালুচরে 60 থেকে 75 দিন হ্যাচারিতে সংরক্ষণে রাখা ডিমগুলো ফুটে বেরিয়ে আসছে কচ্ছপের ছানা। প্রতিদিনই সেগুলো ছাড়া হচ্ছে সাগরের নোনা জলে। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বালুচরের গর্ত থেকে বেরিয়ে আসছে কচ্ছপের ছানা। মাত্র কয়েক মিনিটের মধ্যে একে একে বেরিয়ে আসে 120টি ছানা। 65 দিন আগে প্যাচারদ্বীপ সমুদ্র সৈকতে বালিয়াড়িতে ডিম দেয় সাগর থেকে উঠে আসা মা কচ্ছপ। পরবর্তীতে ডিমগুলো সংগ্রহ করে রাখা হয় সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণ ও প্রজনন কেন্দ্রে। মা কচ্ছপ থেকে ডিম ফুটে যাওয়ার আগ পর্যন্ত যা দেখভাল করে রাখে কচ্ছপ সংরক্ষণকারী আব্দুল লতিফ। ঠিক যেভাবে ডিম পাড়ছিল কাসিম, ওইভাবে আমরা এখানে গর্ত করে ফুটি রাখি। এখন বাচ্চা যখন বের হয় আমার এমন যা আনন্দ লাগে বলার মতো না। তবে মা কচ্ছপের মৃত্যুর জন্য নানা কারণকে দায়ী করা হলেও কচ্ছপ রক্ষায় সদিচ্ছার অভাব দেখছেন বিশেষজ্ঞরা। দীর্ঘ সময় ট্রলিং এর মধ্যে যে কাসিম আটকে থাকতেছে, সেখানে আটকে থাকার কারণে কিন্তু তারা মারা যাচ্ছে। জনসচেতনতা বৃদ্ধি করে কিভাবে কাসিমের মৃত্যুর সংখ্যা কমানো যায় আমরা সচেষ্ট আছি। গত বছর কক্সবাজার সমুদ্র উপকূল থেকে সর্বোচ্চ সংখ্যক 30,000-এর মতো কচ্ছপের ডিম সংরক্ষণ করা হয়েছিল, যা এবছর এসে দাঁড়িয়েছে 25,000-এ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঈদ যাত্রায় প্রস্তুত সড়ক, রেল, নৌপথ। চট্টগ্রাম থেকে ছাড়বে 16টি আন্তনগর ট্রেন। চাপ সামলাতে যোগ হবে অতিরিক্ত বগি। চাঁদপুর লঞ্চ টার্মিনালে পন্টুন স্থাপনের উদ্যোগ। ঈদ সামনে রেখে নতুন নোটের দাম বাড়িয়েছে অসাধু চক্র। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তকে পুঁজি করে বেড়েছে দৌরাত্ম্য। খোলা বাজারে টাকা বিক্রি অবৈধ বলছেন বিশ্লেষক। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।